covalent character in ionic compounds. এবং এই ব্যাপারটা কে গাইড করছে? ফাজানস রুল গাইড করছে। হেডিংটা কি? কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ডস। অর্থাৎ সোডিয়াম তার ভ্যালেন্স শেলে একটা ইলেকট্রন আছে, ক্লোরিন তার ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন আছে। এটা একটা ইলেকট্রন পেলে আর্গন গ্যাসের বিন্যাস পাবে, এটা একটা ইলেকট্রন ছাড়লে নিয়ন গ্যাসের বিন্যাস পাবে। তাই এখানে কি হয়, কমপ্লিট ইলেকট্রন একটা ট্রান্সফার হয়ে যায় ফ্রম সোডিয়াম টু ক্লোরিন। এবার সোডিয়াম আর ক্লোরিনের সাইজটা কীরকম? সোডিয়ামটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের একদম লেফট সাইডে অবস্থিত। কোন পিরিয়ড? 1, 2, 3 অর্থাৎ তৃতীয় পর্যায়। আর ক্লোরিনও 1, 2, 3 অর্থাৎ 3টে সেলের এও তৃতীয় পর্যায়ে অবস্থিত, কিন্তু একদম ডান দিকে। অর্থাৎ বোথ সোডিয়াম অ্যান্ড ক্লোরিন বিলংস টু দ্য থার্ড পিরিয়ড ইন দ্য পিরিয়ডিক টেবিল, বাট সোডিয়াম ইজ ইন দ্য এক্সট্রিম লেফট অ্যান্ড ক্লোরিন ইজ ইন দ্য এক্সট্রিম রাইট if we ignore the inert gas. তাহলে পর্যায় বরাবর সাইজ কি হয় এটা আমরা আগে আলোচনা করেছি। সোডিয়ামের সাইজ যদি এরকম হয় তাহলে হোয়াট উইল বি দ্য সাইজ অফ ক্লোরিন? নতুন কোনো ভ্যালেন্স সেল এখানে ইন্ট্রোডিউস হচ্ছে না। যখন আমরা ডান দিকে যাব নতুন কোনো ভ্যালেন্স সেল আসছে না। এখানেও 3, এর পরেরগুলোতেও 3, এখানেও 3, কিন্তু একটার পর একটা প্রোটন বেড়ে যাচ্ছে। সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম, এখানে 11টা প্রোটন, ওখানে 12টা প্রোটন, তারপর অ্যালুমিনিয়াম, সেখানে 13টা প্রোটন। এইভাবে প্রোটন সংখ্যা বাড়তে থাকছে, ক্লোরিনে গিয়ে 17টা প্রোটন, কিন্তু সেল একই। ফলে অ্যাট্রাকশনটা বাড়ছে ভ্যালেন্স ইলেকট্রনের ওপর, আউটারমোস্ট সেলের ওপর। তার ফলে সাইজটা কি হবে? কন্ট্রাক্ট করবে। তাহলে সোডিয়াম যদি এরকম সাইজ হয়, ক্লোরিন হবে তার থেকে ছোট। রেডিয়াস অফ ক্লোরিন উইল বি লেসার দ্যান দ্যাট অফ সোডিয়াম। এটা হচ্ছে যে যখন ওরা অক্সিডেশন স্টেট 0-তে রয়েছে তখন, অর্থাৎ যখন ইলেকট্রনের এক্সচেঞ্জটা হয়নি। এবার যখন কমপ্লিট ট্রান্সফারটা হয়ে গেল তখন সোডিয়ামের এই সেলটাই চলে গেল, থার্ড সেলটাই, কারণ 1s2, 2s2, 2p6, 3s1 এটাই ও ট্রান্সফার করে দিয়েছে। সো there is no existence of third cell when it is getting converted to Na+। তাহলে একটা যদি সেল চলে যায় তাহলে কি হবে? এর সাইজটা হিউজ ড্রপ করে যাবে। ক্লোরিন কি হলো? ওই ইলেকট্রনটা নিয়ে ওর নতুন কোনো সেল পায়নি, ওর সেলটা চলেও যায়নি, কিন্তু যেটা হলো 17টা প্রোটন আছে এখানে, 17টা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটা পাওয়ার পরও হয়ে গেল কি 18টা ইলেকট্রন। ফলে প্রোটনের তুলনায় ইলেকট্রন বেশি, সেই কারণে কি হবে? ওর সাইজটা আগের থেকে বেড়ে যাবে। কারণ 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে ভালো ধরে রাখতে পারছিল, কিন্তু 18টা ইলেকট্রনকে খুব ভালোভাবে ধরে রাখা ওর পক্ষে সম্ভব নয়। সেই কারণে এর সাইজটা ড্রপ করলো হিউজ, আর এর সাইজটা বেড়ে গেল একটুখানি। তাহলে দেখতে পাচ্ছি আগে সোডিয়াম বড় ছিল, এখন সোডিয়াম প্লাসটা ছোট, Cl মাইনাসটা বড়। এবার এটা তো আয়নীয় যৌগ, কারণ এখানে যে ক্যাটায়নটা তৈরি হয়েছে আর এখানে যে অ্যানায়নটা তৈরি হয়েছে, দ্যাট উইল বি অ্যাট্রাক্টেড বাই কুলম্বিক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এবার এই Cl মাইনাসের পাশে আবার একটা Na+ থাকবে, তার পাশে আবার একটা Cl মাইনাস থাকবে, এইভাবে চারিদিকে চলতে থাকবে। সো ইট উইল জেনারেট আ জায়ান্ট মলিকিউল অ্যান্ড ইট উইল ফর্ম আ সলিড ক্রিস্টাল। So this is the ionic compound as we have learnt previously. এবার ঘটনাটা কি ঘটবে? এ তো ইলেকট্রন ছেড়ে দিয়ে হয়ে গেছে প্লাস, আর এই ইলেকট্রন নিয়ে হয়ে গেছে মাইনাস। চার্জটা কি বলেছিলাম? চার্জ সেপারেশন ইজ নট আ
not an acceptable phenomena in nature. সেজন্য চার্জ সেপারেটেড স্ট্রাকচারস আর আনস্টেবল। সেই কারণে যে জিনিসের মধ্যে চার্জের সেপারেশন রয়েছে সেগুলো হচ্ছে আনস্টেবল। তাই কি করবে, এই Na+টা এই যে Cl- এর পাশে আছে এর সাইজটা ছোট হয়ে গেছে। সাইজ ছোট হয়ে গেছে মানে নিউক্লিয়াসটা কিন্তু এখন এক্সপোজড অনেকটাই, ফলে এর আকর্ষণটা বাইরে অনেক বেশি পৌঁছাচ্ছে। আর ইলেকট্রনের একটা কম আছে, ফলে এর অলরেডি একটা প্রোটন বেশি, ফলে এর চারদিকে একটা ইলেকট্রনের প্রতি একটা প্রবল আকর্ষণ ক্ষেত্র তৈরি করেছে। দিস Na+ ion has created a strong attraction field for the oppositely charged species around itself. এবার এই Cl- এর কি হয়েছে, এই ইলেকট্রনটা পেয়ে নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস অবশ্যই পেয়েছে, কিন্তু 17টা প্রোটনের পক্ষে 18টা ইলেকট্রন ধরে রাখা সম্ভব নয় এবং একটুখানি ওর চেহারাটা স্ফীত হয়ে গেছে, বড় হয়ে গেছে। ফলে এর নিউক্লিয়াস কিন্তু আর ভালোভাবে এর ইলেকট্রনগুলোকে টানতে পারছে না, বাইরের ইলেকট্রনটাকে। তাহলে এর টানার ক্ষমতাটা বেড়ে গেল ইলেকট্রনটা ছাড়ার পর, আর এর টানার ক্ষমতাটা কমে গেল ইলেকট্রনটা পাওয়ার পর। সো হোয়াট উইল হ্যাপেন, এই ক্যাটায়নটা এর ইলেকট্রন ক্লাউডকে টানবে নিজের দিকে। ঠিক আছে, ঘটনাটা কিন্তু মিউচুয়ালি হয়, অর্থাৎ এর প্রোটন এর ইলেকট্রন ক্লাউডকে টানে, আবার এর প্রোটনস এর ইলেকট্রন ক্লাউডকে টানে। অর্থাৎ এর নিউক্লিয়াস এর ইলেকট্রন ক্লাউডকে টানবে, আর এর নিউক্লিয়াস এর ইলেকট্রন ক্লাউডকে টানবে। কিন্তু এখানে নিউক্লিয়াসটা এক্সপোজড, সাইজটা ছোট হয়েছে, ফলে অ্যাট্রাকশনটা বেশি, আর এখানে নিউক্লিয়াসটা কিন্তু এক্সট্রা ইলেকট্রন দিয়ে ঢাকা পড়ে গেছে, র্যাপ হয়ে গেছে, ফলে এর টানার ক্ষমতাটা ফল করে গেছে। এর ইলেকট্রন ক্লাউডটা সামান্য ডিস্টরশন হবে, কিন্তু এর ইলেকট্রন ক্লাউডটা খুব ওয়াইড এক্সটেন্টে ডিস্টরশন হবে। কেমন হবে দেখা যাক। এইটাকেও পোলারাইজ করে নিজের দিকে এরকম করে টানবে, আর একে টানবে। অর্থাৎ সোডিয়াম প্লাস কাকে টানছে, এর ইলেকট্রন ক্লাউডকে টানছে, Cl- কাকে টানছে, এর ইলেকট্রন ক্লাউডকে টানছে। তো মাইনাসের ইলেকট্রন ক্লাউডকে টানবে কি করে, মাইনাস টানেনি, টানছে নিউক্লিয়াস। এখানেও তাই, এর নিউক্লিয়াস টানছে। কে বেশি পাওয়ারফুল, এ বেশি পাওয়ারফুল, তাই এ বেশি টানতে পেরেছে। এ কম শক্তিশালী, তাই এ কম টেনেছে। এইভাবে কি হবে, টানতে টানতে একটা সময় কীরকম দেখা যাবে যে অর্থাৎ এটা এরপর আরও একটু যদি টানে, এটাকে যদি আরও একটু টানে, দেন হোয়াট উইল হ্যাপেন। এটা আমরা ওখানে এঁকেছি, আঁকাটা খুব বাজে হয়েছে, একটু ভালো করে আঁকতে হবে। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এখানে, সোডিয়াম প্লাস যে ছোট সাইজ সেটা মেনটেন্ড হবে, Cl- যে বড় সাইজ সেটা মেনটেন্ড হবে, কিন্তু দেখতে পাচ্ছি একটা ওভারল্যাপিং জোন। কোভ্যালেন্ট কম্পাউন্ডে আমরা কি পড়েছিলাম যে এলিমেন্ট এ একটা ইলেকট্রন রাখলো, অর্থাৎ একটা ইলেকট্রন ক্লাউড রাখলো, এলিমেন্ট বি একটা ইলেকট্রন রাখলো, অর্থাৎ সে একটা ইলেকট্রন ক্লাউডকে প্লেস করলো। এই দুটোর মধ্যে কি হলো, ওভারল্যাপিং হলো। সো দ্যাট ইজ দ্য কোভ্যালেন্ট বন্ড। এই দুটো ইলেকট্রন দুজনেরই হলো, দিস ইজ দ্য কোভ্যালেন্ট বন্ড। তাহলে কি হলো, একটা অরবিটাল আর একটা অরবিটালের মধ্যে পেনিট্রেট করেছে। দ্যার ইজ ওভারল্যাপিং বিটুইন দ্য টু অরবিটালস। দুটো কক্ষকের মধ্যে কি হয়েছে, অভিলেপন হয়েছে। এখানেও তো তাই ঘটনা ঘটেছে। আবার এখানে প্লাস মাইনাসও আছে। তাহলে পুরোপুরি ইলেকট্রনটা ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য প্লাস মাইনাস, কিন্তু ট্রান্সফার হয়ে যাওয়ার পরেও কিছুটা ইলেকট্রন আবার ফেরত এলো। তাই 100% প্লাস এটা নয়, 100% মাইনাস এটা নয়, এর কিছুটা অংশ কি হয়ে গেছে, শেয়ার্ড হয়ে গেছে বাই বোথ অফ দেম।
So we can write here তাহলে ক্যাটায়নটা কি করছে, এই অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউড রয়েছে সেটাকে ডিস্টর্ট করছে। এই ঘটনাটার নাম হচ্ছে ধ্রুবায়ন অর্থাৎ পোলারাইজেশন। দ্য ফেনোমেনা ইজ টার্মড অ্যাজ পোলারাইজেশন অ্যান্ড ইট ইজ বিং জেনারেটেড বাই দ্য পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন। এই ঘটনাটা ঘটাচ্ছে কে? ক্যাটায়ন ঘটাচ্ছে। তার এই ক্যাপাবিলিটিটার নাম কি? নাম হচ্ছে পোলারাইজিং পাওয়ার অর্থাৎ ধ্রুবায়ন ক্ষমতা। অ্যান্ড ইট ইজ রেসপন্সিবল ফর ডিস্টর্টিং দ্য ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন। এইবার অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউডটা ডিস্টর্ট হচ্ছে ও অ্যালাউ করছে বলেই হচ্ছে। যদি ও অ্যালাউ না করতো তাহলে কি হতো? তাহলে হতো না। সো the phenomena of polarization, সেটা কোনটা? এই ঘটনাটার নাম পোলারাইজেশন, is being allowed by the polarizability of anion। তাহলে ক্যাটায়নের আছে পোলারাইজিং পাওয়ার আর অ্যানায়নের আছে পোলারাইজেবিলিটি। এর আছে ধ্রুবায়ন ক্ষমতা, এর আছে ধ্রুবীয়তা। ফলে কি হচ্ছে? ধ্রুবায়ন হচ্ছে, পোলারাইজেশন হচ্ছে এবং এর ইলেকট্রন ক্লাউডটা এ শেয়ার করতে পারছে। সো দেয়ার ইজ ওভারল্যাপিং between the electron clouds of both the species। এর একটুখানি ডিস্টরশন হচ্ছে, এর অনেকটা ডিস্টরশন হচ্ছে। ফলে কি হচ্ছে? দুটোরই ইলেকট্রন ক্লাউডের মধ্যে ওভারল্যাপিং আসছে। আর এই ওভারল্যাপিংয়ের নাম কি? এর ওভারল্যাপিংয়ের নামই হচ্ছে কোভ্যালেন্সি। So there is overlapping between the electron clouds of both the species, which is the covalency. এটাই হচ্ছে সমযোজ্যতা। So we can conclude that no bond is 100% আয়নিক। কেন বললাম? এখানে আমরা সিদ্ধান্তে এলাম যে কোনো বন্ধনই 100% আয়নীয় হতে পারে না। কারণ 100% আয়নীয় হতে গেলে প্লাসটার ডেফিনেটলি এর মাথাতেই থাকতে হবে, ক্যাটায়নের মাথায়, আর মাইনাসটা পুরোপুরিভাবে অ্যানায়নের মাথায় থাকতে হবে। কিন্তু কি হচ্ছে? ট্রান্সফার হওয়ার পরে এর ইলেকট্রন ক্লাউডটার ডিস্টরশন হয়ে যাচ্ছে, দ্যাট ইজ বিং ইন্ডিউসড বাই দিস ক্যাটায়ন। এর টানার ক্ষমতা বেড়ে যাচ্ছে আর এর টানতে দেওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে? ইলেকট্রন ক্লাউডটাকে ডিস্টর্ট করছে এবং ওভারল্যাপিং জোন তৈরি হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কোভ্যালেন্সি। সো কোভ্যালেন্ট ক্যারেক্টার ইজ বিং ইন্ট্রোডিউসড ইন অ্যান আয়নিক বন্ড। অর্থাৎ আয়নীয় বন্ধনে কি হচ্ছে? সমযোজী চরিত্র প্রবেশ করছে এবং এই ঘটনাটা যে কোনো আয়নীয় যৌগে ঘটবে, কিছু বেশি আর কম ঘটবে। তো ঘটলেই কি হবে? যে কোনো আয়নীয় বন্ধনে কিছু না কিছু পরিমাণ কোভ্যালেন্সি ঢুকবেই। সো নো বন্ড ইজ 100% আয়নিক। there is some sort of covalency in an ionic bond। এবার বেশি কম হবে, যত টানার ক্ষমতা বাড়বে তত বাড়বে কোভ্যালেন্সি, আর যত টানতে দিতে অ্যালাউ করবে অ্যানায়ন তত কোভ্যালেন্সি বাড়বে। তাহলে ক্যাটায়নের কি আছে বললাম?
ক্যাটায়নের আছে পোলারাইজিং পাওয়ার। Now polarizing power of cations is being expressed by the term ionic potential and it is symbolized as phi. তাহলে ক্যাটায়নের যে ধর্মটা রয়েছে, অন্যের ইলেকট্রন ক্লাউডকে ডিস্টর্ট করার যে পাওয়ারটা রয়েছে ওর, তার নাম হচ্ছে পোলারাইজিং পাওয়ার, মানে হলো ধ্রুবায়ন ক্ষমতা। সেটা কি দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে? আয়নিক পোটেনশিয়াল নামক একটা টার্ম দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, যার সিম্বল হচ্ছে ফাই, অ্যান্ড ইট ইজ বিং ডিফাইন্ড বাই phi equals to charge by radius, অর্থাৎ phi of any cation is defined as charge of the cation divided by radius of that cation. So that will give the charge density. যত ব্যাসার্ধটা কম হবে আর আধানটা বাড়বে, তত আধানের ঘনত্বটা বাড়বে। অল্প একটু জায়গায় যদি একটা প্লাস থাকে, তার পরিবর্তে যদি ওই জায়গাতেই দুটো প্লাস দিই, তাহলে কি হবে? চার্জের যে ডেনসিটি সেটা বাড়বে, চার্জ ডেনসিটি উইল ইনক্রিজ। আবার যদি আমি দুটো প্লাসকে এরকম জায়গায় না রেখে যদি এরকম জায়গায় রাখতাম, তাহলে চার্জ ডেনসিটি কি হবে? চার্জ ডেনসিটি উইল ফল। তাহলে রেডিয়াস একই রেখে যদি চার্জ বাড়িয়ে দিই, সো ফাই উইল ইনক্রিজ, চার্জ ডেনসিটি উইল ইনক্রিজ। আবার চার্জ একই রেখে যদি রেডিয়াস বাড়িয়ে দিই, তাহলে কি হবে? তাহলে চার্জ ডেনসিটি উইল ফল। এটা বাড়লে এটা কমবে, এটা বাড়লে এটা বাড়বে। সো আয়নিক পোটেনশিয়াল হ্যাজ ইনভার্স রিলেশন উইথ রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন অ্যান্ড ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য চার্জ অফ দ্য ক্যাটায়ন। তাহলে ঘনত্বটা কেন ইম্পর্টেন্ট? শুধু চার্জ বা রেডিয়াসের পরিবর্তে দিস ফাই ইজ ইম্পর্টেন্ট, কারণ টানবে তো ফিল্ড। তাহলে যে যত স্ট্রং ফিল্ড তৈরি করতে পারবে, সে তত ভালো ডিস্টর্ট করতে পারবে। তাহলে অল্প জায়গাতে বেশি চার্জ মানে সেই ফিল্ডটা আরও স্ট্রঙ্গার। সো দ্যাট উইল বি এবল টু ডিস্টর্ট দ্য ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন্স মোর। তাহলে যত রেডিয়াস কম হবে, যত চার্জ বেশি হবে, more will be the ionic potential and more will be the polarizing power of the cation. ঠিক আছে? আরেকটা ফ্যাক্টর হচ্ছে পোলারাইজিবিলিটি। এটা কার ধর্ম? এটা অ্যানায়নের ধর্ম। যে কতটাও টানতে দিতে চায়, এটা কার উপর ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে সাইজের ওপর। অর্থাৎ একটা মাইনাস যদি এইটুকু জায়গায় থাকে আর একটা মাইনাস যদি এত বড় জায়গায় থাকে, তাহলে কোথায় পোলারাইজিবিলিটি বেশি হবে? পোলারাইজিবিলিটি বেশি হবে এখানে, কারণ এর সাইজ বড়, তাহলে নিউক্লিয়াস থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে এই ইলেকট্রনটার প্রতি। সো ইট উইল হ্যাভ the nucleus of this large sized anion will have lesser attraction on the valence electron, so the polarizability will increase as size increases. এবার সাইজ একই রেখে যদি আমি একটা মাইনাসের পরিবর্তে দুটো মাইনাস করে দিই, তাহলে কি হবে? সাইজ এক থাকবে না, দুটো মাইনাস যদি থাকে তাহলে সেখানে সাইজটা বেড়ে যাবেই। তাহলে বেশি ইলেকট্রন আছে, তাহলে তাকে পোলারাইজ করা ইজি হবে। তাহলে মোর দ্য চার্জ মোর উইল বি দ্য পোলারাইজিবিলিটি, মোর দ্য রেডিয়াস মোর উইল বি দ্য পোলারাইজিবিলিটি। তাহলে আমাদের হাতে কি প্যারামিটার রয়েছে? একটা হচ্ছে পোলারাইজিবিলিটি আর একটা হচ্ছে আয়নিক পোটেনশিয়াল। এই দুটো কেমন করে বিভিন্ন কম্পাউন্ডে ভ্যারি করে এবং
কিছু কিছু প্রপার্টিতে তার কি প্রভাব পড়ে সেইটা ফাজান্স রুল ডিল করে। অর্থাৎ দ্য এফেক্ট অফ আয়নিক পোটেনশিয়াল অফ ক্যাটায়ন অ্যান্ড পোলারাইজেবিলিটি অফ অ্যানায়ন্স অন দ্য প্রপার্টি অফ ডিফারেন্ট salts, that is ionic compounds, is considered under the topic Fajans rule. সেটা আমরা একদম এক্সাম্পল সহকারে দেখব। আজকে শুধু ফাজানের রুলটা ডেসক্রাইব করব, নেক্সট দিন তার অ্যাপ্লিকেশন করব। নেক্সট পার্টে আমরা অ্যাপ্লিকেশন করব। তাহলে আমরা একটা এক্সাম্পল নিই যে ক্লোরাইড সল্টস অফ অ্যালকালাইন আর্থ মেটালস। অ্যালকালাইন আর্থ মেটাল কারা? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এরা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। সো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এটার কনফিগারেশন হচ্ছে 1:2:2, এটা 1:2:2, 2p6, 3s2, এটা 4s2, 5s2, 6s2। এবার এর ক্লোরাইড সল্ট বলেছে, অর্থাৎ এখানে কি আছে? Cl2 আছে, এখানে Cl2 আছে, এইভাবে আছে। তাহলে প্রত্যেকটি সল্টেই রয়েছে Cl-। তাহলে কি পোলারাইজেবিলিটি চেঞ্জ করছে? সিন্স উই আর কিপিং দ্য অ্যানায়ন সেম ইন অল দ্য কেসেস, all are chloride salts. So it is beryllium chloride, magnesium chloride, calcium chloride. So we are not changing the anion, means we are not changing the polarizability. So only one factor is changing, that is ionic potential. তাহলে Cl- টা নিয়ে মাথা ঘামাবো না এখানে, কারণ এর এফেক্টটা সব জায়গাতে সমান। তাহলে Cl- যদি না লিখি তাহলে এটা 2+ লিখবো, এটা 2+ লিখবো। এরা সব হচ্ছে 2+ অক্সিডেশন স্টেটে রয়েছে, কারণ দুটো Cl- থাকবে। আর বেরিলিয়াম হচ্ছে 4, দুটো ছাড়লে হিলিয়াম। ম্যাগনেসিয়াম হচ্ছে 12, দুটো ছাড়লে নিয়নের বিন্যাস। অর্থাৎ এরা সবাই ডবলি পজিটিভলি চার্জড ক্যাটায়ন তৈরি করবে। এবার যদি আমি দেখতে চেষ্টা করি যে হোয়াট ইজ দ্য ভ্যারিয়েশন অফ চার্জ ইন দেম, আধানের কি পরিবর্তন হচ্ছে, সেখানে সব জায়গাতে সমান। So it is constant throughout, সমান চার্জটা। এবার আমরা দেখব রেডিয়াসের ওপর কি এফেক্ট পড়ছে, ব্যাসার্ধের ওপর। এটা ছিল 1:2:2, 2s2 ছেড়ে দিয়েছে, তাহলে কি পড়ে থাকবে? 1s2 পড়ে থাকবে। এটা 1:2:2, 2p6, 3s2, 3s2 ছেড়ে দিয়েছে, তাহলে নিয়ন পড়ে থাকবে। নিয়ন হচ্ছে 2s2, 2p6, তাহলে এটা ভ্যালেন্স সেল 1, এটা ভ্যালেন্স সেল 2, এটা ভ্যালেন্স সেল 3, 4, 5। তাহলে একটা একটা করে সেল বেড়ে যাচ্ছে। তো একটা একটা করে সেল যদি বেড়ে যায় তাহলে কি হবে? রেডিয়াস উইল ইনক্রিজ র্যাপিডলি। সো রেডিয়াস ইজ ইনক্রিজিং ইন দিস ডিরেকশন। উই আর কনসিডারিং দিস অ্যারো টু রিপ্রেজেন্ট ইনক্রিজিং। So this arrow is downward, means that this radius is increasing downward. Then what will be the variation in the value of phi, which is charge by radius? So charge is constant everywhere. Then what will be the value of phi, since radius is increasing downward and radius is in the denominator? So here small value of radius means here we have small value, so the after division we will get a large value. So phi will increase in this direction. Okay, charge is constant, radius is increasing downward and radius is in the denominator. Oh,
নিচে রয়েছে, তাহলে নিচে যখন কম তখন ভাগফল বেশি, আর নিচে যখন বড় সাইজ, এটা নিচে যখন বড় সাইজ তখন কি হবে, তখন ভাগফল কম। সো phi is increasing in this direction. তাহলে ডিস্টর্ট করার ক্ষমতা কার বেশি? ডিস্টর্ট করার ক্ষমতা কার বেশি? যার phi বেশি, তার চার্জ ডেনসিটি বেশি, তার ফিল্ড স্ট্রং, তাহলে সে ভালো পোলারাইজ করতে পারবে। তাহলে যত ভালো পোলারাইজ করবে তত কি হবে, আয়নিক বন্ডে কোভ্যালেন্সি ইম্পার্ট হবে। সো পার্সেন্টেজ কোভ্যালেন্সি, সমযোজ্যতা কতটা এখানে ইন্ট্রোডিউস হবে, মোর দ্য আয়নিক পোটেনশিয়াল, মোর উইল বি দ্য পোলারাইজিং পাওয়ার and more will be the overlapping, so more will be the covalency. So covalency will increase in this direction. This is Fajans rule, that if we keep charge to be constant, then with increase in radius covalency decreases. এবারে ডাইরেক্ট এফেক্ট আছে কিছু ফেনোমেনায়, যেমন আমি যদি এর মেল্টিং পয়েন্ট বের করি, তাহলে যে রেজাল্টটা পাবো, এক্সপেরিমেন্টাল রেজাল্ট যেটা পাবো, সেটা আমি এই ফাজান্স রুলের সাহায্যে প্রেডিক্ট করতে পারবো। উই ক্যান প্রেডিক্ট দ্য মেল্টিং পয়েন্টস অফ ক্লোরাইড সল্টস অফ অ্যালকালাইন আর্থ মেটালস ইউজিং দিস ফাজান্স রুল। কীরকম না, তার আগে জানতে হবে হোয়াট ইজ দ্য জেনারেল প্রেডিকশন অ্যাবাউট মেল্টিং পয়েন্ট রিগার্ডিং দ্য নেচার অফ বন্ডস। আমরা দেখেছিলাম যে আয়নিক কম্পাউন্ডে যে প্লাস মাইনাস তৈরি করে, তারপর প্লাসকে চারিদিকে মাইনাস ঘিরে ফেলে, তাহলে একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি হয়, একটা ক্রিস্টাল তৈরি হয়। এই ক্রিস্টালটাকে ভাঙাটা কঠিন, তাহলে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট কি হয়, সাধারণত বেশি হয়। আর কোভ্যালেন্ট কম্পাউন্ডে কি বলেছিলাম না, কোভ্যালেন্ট কম্পাউন্ডে এই বন্ডটা স্ট্রং, এই বন্ডটা স্ট্রং, কিন্তু এই দুটোর মধ্যে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কাজ করে, দ্যাট ইজ ভেরি পুয়ার অ্যান্ড জেনারেলি উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ ইন্টারাকশন প্লেস বিটুইন দিজ মলিকিউলস। যে চার ধরনের ফোর্স আমরা পড়েছি কিছুদিন আগেই, যে আয়ন ডাইপোল, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউসড ডাইপোল, সেই ফোর্সগুলো উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, এবং সেই উইক ফোর্সগুলো এদের মধ্যে কাজ করবে। এই বন্ডটা স্ট্রং, এই বন্ডটা স্ট্রং, কিন্তু মেল্ট করবে মানে কি, মেল্ট করবে মানে এই বন্ডটা ভাঙার কথা বলছি না, এই বন্ডটা ভাঙার কথা বলছি না, এই দুটোর মাঝে যে উইক ফোর্স রয়েছে সেটা ভেঙে যাবে। দেন ইট উইল স্টার্ট ফ্লোয়িং, তখন এটা লিকুইড হয়ে যাবে। যে টেম্পারেচারে এটা হবে দ্যাট ইজ মেল্টিং পয়েন্ট। তাহলে একে গলিয়ে দেওয়া আর একে গলিয়ে দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে, তাহলে মেল্টিং পয়েন্ট কি হবে, এটার গ্রেটার হবে ইন জেনারেল। ডায়মন্ড যদি নিয়ে আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাহলে কিন্তু তার মেল্টিং পয়েন্ট এদের থেকেও বেশি। তাহলে ইন জেনারেল কোভ্যালেন্ট কম্পাউন্ডস হ্যাভ লোয়ার মেল্টিং পয়েন্ট কম্পেয়ার টু দ্য আয়নিক কম্পাউন্ডস। তাহলে কোভ্যালেন্সি যদি বাড়ে এদিকে, তাহলে হোয়াট উইল বি দ্য মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট উইল ডিক্রিজ ইন দিস ডিরেকশন। কোথায় আয়নিক ক্যারেক্টার বেশি, এইদিকে যদি কোভ্যালেন্সি বেশি হয় তাহলে আয়নিক ক্যারেক্টার এইদিকে বেশি, সো মেল্টিং পয়েন্ট উইল increase downwards, melting point will increase downwards। ঠিক আছে, এটাই কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্ট। দেখা যাচ্ছে BeCl2 যা মেল্টিং পয়েন্ট, তার থেকে BaCl2 মেল্টিং পয়েন্ট বেশি। এটার হচ্ছে 405 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 960 ডিগ্রি সেন্টিগ্রেড, দুটো এক্সট্রিম বললাম। এটা এক্সপেরিমেন্টালি অবজার্ভড মেল্টিং পয়েন্ট ফর দিস টু ক্লোরাইডস। ঠিক আছে, তাহলে আমরা কি প্রেডিক্ট করলাম যে এদিকে মেল্টিং পয়েন্ট বাড়ছে, এবং দেখছি এখানে 960, এখানে 405 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল হলো। এবার এখানে আমরা কাকে কনস্ট্যান্ট রেখেছি, এখানে আমরা চার্জকে কনস্ট্যান্ট রেখেছি।
আরেকটা জিনিস কনস্ট্যান্ট রেখেছি, সেটা হচ্ছে পোলারাইজেবিলিটি, কারণ আমরা অ্যানায়নটাকে চেঞ্জ করিনি। ওই দুটোকে দেখা যাক। আচ্ছা, এ প্রসঙ্গে একটা কথা বলে নিই, একটা হোমওয়ার্ক রইলো, বাড়িতে ভাবার জন্য দিলাম। সেটা হচ্ছে যে একই যুক্তিতে যদি আমি NaCl আর KCl নিই, NaCl আর KCl যদি নিই আমি, তাহলে কি হবে, দুটোরই Cl মাইনাস, অর্থাৎ Cl মাইনাসটা আলোচনা করব না। এবার দুজনের মাথাতেই একটা করে প্লাস, তাহলে চার্জ কনস্ট্যান্ট। এবার রেডিয়াস কি হবে, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s1, 3s1 চলে গেছে, তাহলে এটা 1s2 2s2 2p6, আর এটা ছিল 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, 4s1 চলে গেছে, তাহলে এটার ভ্যালেন্স সেল হচ্ছে 2, এটার ভ্যালেন্স সেল হচ্ছে 3, তাহলে এর সাইজ বড়, তাহলে রেডিয়াস বেশি হলে কি হবে, ফাই এর বেশি হবে, তাহলে টানার ক্ষমতা এর বেশি হবে, তাহলে কোভ্যালেন্সি কার বেশি হবে, এর বেশি হবে। কোভ্যালেন্সি যদি এর বেশি হয় তাহলে মেল্টিং পয়েন্ট কি হওয়া উচিত, এর কম হওয়া উচিত, এর বেশি হওয়া উচিত। তাহলে এক্সপেক্টেড কি, এটা হচ্ছে যে মেল্টিং পয়েন্ট, দিস ইজ এক্সপেক্টেড, expected prediction from Fajans rule, but in reality, that is in experiment, what we get, in reality we get the reverse order. Why? This is your homework. ঠিক আছে, তাহলে মেল্টিং পয়েন্ট KCl এর কি হওয়া উচিত ছিল, বেশি হওয়া উচিত ছিল, কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। তার কারণ কি, এটা একটা হোমওয়ার্ক রইল। এবার আমরা কি করব, নেক্সট প্রবলেমটাতে আমরা চার্জটাকে চেঞ্জ করে দেবো, রেডিয়াসটা মোটামুটি একই রাখার চেষ্টা করব। চার্জ চেঞ্জ হয়ে গেলে রেডিয়াস সাধারণত এক থাকে না, তো খানিকটা বোঝার চেষ্টা করব। তাহলে এখন আমরা নিচ্ছি NaCl, MgCl2 আর AlCl3। একইভাবে Cl মাইনাসগুলো একই আছে। এবার Na প্লাস, Mg2 প্লাস আর Al3 প্লাস। তাহলে চার্জ কি হলো, চার্জ এদিকে বাড়ছে। রেডিয়াস কি হলো, রেডিয়াসটা বললাম যে এক রাখা সম্ভব নয়, খুব রেয়ার কিছু এক্সাম্পল আছে যেখানে মোটামুটি এক থাকে, যেমন ক্যালসিয়াম 2 প্লাস, ক্যাডমিয়াম 2 প্লাস, ঠিক আছে। কিন্তু এখানে কি হলো, প্রত্যেকেই তার ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে সব ছেড়ে দিয়েছে, অর্থাৎ এটা 3s1 ছিল, ছেড়ে দিয়েছে, এটা 3s2 ছিল, টোটালটা ছেড়ে দিয়েছে, এর 3s2 3p1 সেটা পুরোটাই ছেড়ে দিয়েছে। তাহলে প্রত্যেকের এখন একই কনফিগারেশন, নিয়ন নিয়ন নিয়ন, ইলেকট্রনিক কনফিগারেশন ইজ আইডেন্টিক্যাল ইন অল দ্য 3 কেসেস। এইবার কি হবে, এই যে তিনটে প্লাস আছে সেজন্য এর কন্ট্রাকশনটা বেশি হবে। তাহলে সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম সাইজে ছোট, অ্যালুমিনিয়াম আরও ছোট। তাহলে একটা কারণ চার্জ, মোর দ্য পজিটিভ চার্জ মোর উইল বি দ্য অ্যাট্রাকশন, সো লেস উইল বি দ্য সাইজ। আর প্রোটনটা বেশি, তাহলে আমরা পর্যায় সারণীর আসলে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি এখানে। তাহলে একই সেলে যদি প্রোটন সংখ্যা বাড়ে তাহলে কি হবে, সাইজ কমবে। তাহলে এমনিতেই সাইজ ছোট, চার্জ বাড়ার জন্য আরও ছোট হলো। তাহলে রেডিয়াসটা কোন দিকে বাড়ছে, এইদিকে বাড়ছে। তো হোয়াট উইল বি দ্য অর্ডার অফ ফাই, ফাই ইকুয়াল টু চার্জ বাই রেডিয়াস। চার্জটা এইদিকে বাড়ছে, তার মানে এর চার্জ বেশি, আর রেডিয়াসটা এইদিকে বাড়ছে, তার মানে রেডিয়াস কম। তাহলে ফর অ্যালুমিনিয়াম ও এইটা বেশি, এটা কম, তাহলে এটা খুব বেশি। আর এখানে আসি, এখানে চার্জ কম, তাহলে এটা কম, আর রেডিয়াসটা এদিকে বাড়ছে, তাহলে এটা বেশি, তাহলে ভাগফলটা কম। তাহলে এইদিকে র্যাপিডলি বাড়ছে। র্যাপিডলি বাড়ছে কেন বললাম, কারণ দুটো ফ্যাক্টরই কি হচ্ছে, দে আর রেনফোর্সিং, অর্থাৎ একই কথা বলছে। রেডিয়াসও বলছে ফাইটা এদিকে বাড়ুক, চার্জটাও বলছে ফাইটা এদিকে বাড়ুক। এইবার কি হবে, ফাই বাড়লে কি বলেছিলাম, পার্সেন্টেজ কোভ্যালেন্সি। যত ফাই বাড়বে তত টানার ক্ষমতা বাড়বে, তত বেশি ডিস্টর্ট করবে, তাহলে কোভ্যালেন্সি কি হবে, এইদিকে অনেকটা বেড়ে যাবে।
সেই জন্য দেখা যায় AlCl3 ইজ মোর অর লেস কোভ্যালেন্ট, প্রায় 50%-এর কাছাকাছি কোভ্যালেন্সি, কিন্তু এরা হচ্ছে আয়নিক, টানার ক্ষমতাটা এখানে অত্যন্ত বেশি। এবার তাহলে মেল্টিং পয়েন্ট, একে গলানো কঠিন হবে কারণ এটা মোর আয়নিক, লেস কোভ্যালেন্ট, কোভ্যালেন্সি এদিকে বাড়ছে, এটা লেস কোভ্যালেন্ট, তাহলে মোর আয়নিক, তাহলে মেল্টিং পয়েন্ট বেশি, তাহলে মেল্টিং পয়েন্টের অর্ডার হবে এটা। পার্সেন্টেজ কোভ্যালেন্সি যদি এদিকে বাড়ে তাহলে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার এদিকে বাড়বে, আর মোর দ্য আয়নিক ক্যারেক্টার মোর উইল বি দ্য মেল্টিং পয়েন্ট। এবং এটা কি হয়, এটা আসলে সাবলাইম করে যায়, এটার মেল্ট করে না, একদম একটা টেম্পারেচার আসার পর 180 ডিগ্রি অ্যারাউন্ডে ও একদম সাবলাইম করে যায়। তাহলে এই দুটো ম্যাচ করে যাচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে, কিন্তু যেটা হোমওয়ার্ক দিলাম সেটা ম্যাচ করছে না, সেটা একটা কারণ আছে, ওটা জানাতে হবে। এবার এই দুটোতে আমরা কি করলাম, একবার চার্জকে চেঞ্জ করলাম আর একবার চার্জটাকে কনস্ট্যান্ট রেখে রেডিয়াসটাকে চেঞ্জ করলাম। কিন্তু এই দুটো এক্সাম্পলেই কে কনস্ট্যান্ট ছিল? ইট ওয়াজ দ্য পোলারাইজেবিলিটি অফ দ্য অ্যানায়ন্স। এইবারে আমরা কি করব, পোলারাইজেবিলিটিটাকে চেঞ্জ করব। তাহলে আমরা কি নিচ্ছি, ক্যালসিয়াম হ্যালাইড নেব। হ্যালাইড বলে দিয়েছি মানে কি, তার মানে এর জেনারেল ফর্মুলা হবে CaX2। তাহলে X কি, where X equals to F minus Cl minus Br minus and I minus, অর্থাৎ X এর মান F মাইনাস বসবে, X এর মান Cl মাইনাস বসবে, Br মাইনাস বসবে, I মাইনাস বসবে। এখানে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাই কি আছে, ক্যালসিয়াম আছে, তাহলে ক্যাটায়ন চেঞ্জ করছি না, তাহলে এখানে F মাইনাস লিখব, Cl মাইনাস লিখব, Br মাইনাস লিখব, I মাইনাস লিখব। চার্জটা কি, আধানটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। রেডিয়াসটা কি হবে, ব্যাসার্ধ কি হচ্ছে, একটা একটা করে ভ্যালেন্স সেল বেড়ে যাচ্ছে। এটার কনফিগারেশন হচ্ছে 2s2 2p6, এটা 3s2 3p6, 4s2 4p6 অ্যান্ড 5s2 5p6। 5p5 ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করে 5p6 হয়েছে। তাহলে একটা করে যদি সেল বেড়ে যায়, সো রেডিয়াস উইল ইনক্রিজ ডাউন দ্য গ্রুপ। রেডিয়াস যত বাড়বে তত নিউক্লিয়াস থেকে দূরে সরে যাবে, দূরে সরে গেলে আকর্ষণ কি হবে, হোয়াট উইল বি দ্য অ্যাট্রাকশন অন দিস ভ্যালেন্স ইলেকট্রনস, অ্যাট্রাকশন উইল ডিক্রিজ। এবার কেউ বলবে প্রোটন তো বাড়ছে, তাহলে তো আকর্ষণ বাড়া উচিত, কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশনটা হচ্ছে Zd²/r², তাহলে জেড এর সঙ্গে পাওয়ার 1-এ ভ্যারি করছে, কিন্তু আর এর সাথে পাওয়ার 2-তে ভ্যারি করছে, সো দ্য ডিস্টেন্স ফ্যাক্টর উইল ডোমিনেট ওভার দ্য নাম্বার অফ প্রোটনস। তাহলে কি হবে, যত ওপর থেকে নিচে নামবো প্রোটন বাড়া সত্ত্বেও কিন্তু বাইরের যে ইলেকট্রনটা রয়েছে তার প্রতি আকর্ষণ ফল করবে। আকর্ষণ যদি ফল করে তাহলে কে বেশি তার ইলেকট্রন ক্লাউডকে ডিস্টর্ট হতে অ্যালাউ করবে, দিস ওয়ান। আর এটা নিউক্লিয়াসের কন্ট্রোলে আছে, ফলে পোলারাইজ করতে দেবে না। তাহলে ক্যাটায়ন সেম আছে, তাহলে হোয়াট উইল বি দ্য পোলারাইজেবিলিটি, এটা কি হবে, নিচে বাড়বে, কারণ মোর দ্য সাইজ মোর উইল বি দ্য ডিস্টেন্স of the outermost electron from the nucleus, so less will be the attraction, so more will be the polarizability of this anion। এদিকে polarizability বাড়ছে, polarizing power অর্থাৎ আয়নিক পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট আছে, তাহলে কোথায় বেশি ডিস্টরশন হবে, অর্থাৎ কোথায় বেশি পার্সেন্টেজ কোভ্যালেন্সি আসবে ইন দিস আয়নিক কম্পাউন্ডস। এখানে বেশি টানবে তাহলে বেশি কোভ্যালেন্সি, এখানে কম টানবে, টানার ক্ষমতা একই কিন্তু টানতে দেওয়ার ক্ষমতাটা এখানে কম, এখানে বেশি, ফলে এখানে আয়নিক ক্যারেক্টারটা বেশি হবে, এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন দ্য আয়নিক বন্ড উইল বি গ্রেটার কম্পেয়ার টু দিস ওয়ান। তাহলে পার্সেন্টেজ কোভ্যালেন্সি উইল ইনক্রিজ ইন দিস ডিরেকশন। ঠিক আছে, তাহলে মেল্টিং পয়েন্ট কি হবে,
যত আয়নিক ক্যারেক্টার বেশি তত মেল্টিং পয়েন্ট বেশি, তাহলে পার্সেন্টেজ কোভ্যালেন্সি কি হচ্ছে, এদিকে বাড়ছে, পার্সেন্টেজ কোভ্যালেন্সি এদিকে বাড়ছে, তাহলে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার এদিকে বাড়বে, আয়নিক ক্যারেক্টার থাকলে বেশি, আয়নিক ক্যারেক্টার থাকলে বেশি স্ট্রং বন্ড, সো মেল্টিং পয়েন্ট উইল বি হায়ার, এদিকে মেল্টিং পয়েন্টটা বাড়বে এবং এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে এটা ম্যাচ করে যাচ্ছে। এটা হচ্ছে 1392 ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা হচ্ছে 575 ডিগ্রি সেন্টিগ্রেড। ইট ইজ 1392 ডিগ্রি সেন্টিগ্রেড for CaF2 and for Cai2 it is 575 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার যদি আমি আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই যে সলিবিলিটি ইন ওয়াটার, হোয়াট উইল হ্যাপেন। তাহলে সলিবিলিটিটা কীরকম হওয়া উচিত, যে মোর দ্য কোভ্যালেন্সি more will be the tendency to get dissolved in organic solvent, or more the ionic character, more will be the tendency to get dissolved in polar solvent। তাহলে উপরের দিকে যারা রয়েছে তাদের আয়নিক ক্যারেক্টার বেশি, এই অঞ্চলে যারা রয়েছে অর্থাৎ এরা আয়নিক ক্যারেক্টার বেশি, তাহলে এদের জলে ভালো দ্রবীভূত হওয়া উচিত। আর এদের ভালো কোথায় দ্রবীভূত হওয়া উচিত, অর্গানিক সলভেন্টে। যত কোভ্যালেন্সি বাড়বে তত অর্গানিক সলভেন্টে ভালো সলিউবল হবে, আর যত আয়নিক ক্যারেক্টার বাড়বে অর্থাৎ যেখানে কোভ্যালেন্সি কম সেখানে জলে গোলার প্রবাবিলিটি বাড়বে। তাহলে হোয়াট উইল বি দ্য অর্ডার বিটুইন CaF2 অ্যান্ড CaCl2, বাকি দুটোতে আমি যাচ্ছি না, এই অবধি এক্সপেরিমেন্টের সঙ্গে থিওরি ম্যাচ করে যাচ্ছে, এই অবধি নো ডিসপিউট। কিন্তু সলিবিলিটিতে একটা প্রবলেম হয়, CaF2 আর CaCl2, এখানে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, এর বেশি, তাহলে জলে কার ভালো গোলা উচিত, এর। সিন্স দ্য পোলারাইজেবিলিটি অফ Cl minus is greater than that of F minus, CaF2 must be more soluble in water than CaCl2, since here the ionic character is greater than this one, and this CaCl2 owing to have greater covalent character compared to CaF2 must show a lesser solubility in water and greater solubility in organic solvents. But what is the experimental observation? It is observed that this one is insoluble in water and this one is soluble in water. এই দুটো ম্যাচ করে যাচ্ছে, পরের দুটো নিয়ে কোনো ট্রাভেল নেই। কিন্তু এই দুটোতে কি হচ্ছে, এইটা বেশি আয়নিক, কারণ এইদিকে কোভ্যালেন্সি বাড়ছে, তাহলে এইদিকে আয়নিক বাড়বে, এটা বেশি আয়নিক। বেশি আয়নিক হলে পোলার সলভেন্ট ওয়াটারে বেশি দ্রবীভূত হয়ে যাওয়া উচিত, বাট ইট ইজ ফাউন্ড টু বি ইনসলুবল ইন ওয়াটার। আর CaCl2 এর থেকে কোভ্যালেন্সি বেশি, তাহলে এটার অর্গানিক সলভেন্টে ভালো বলা উচিত, কিন্তু দেখা যাচ্ছে ইট ইজ সলুবল ইন ওয়াটার। এটা শুদ্ধ হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তাহলে একটা হোমওয়ার্ক থাকলো, সলিবিলিটি অফ CaF2 অ্যান্ড CaCl2 ইজ নট ওবেইং ফাজান্স রুল। আরেকটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ NaCl অ্যান্ড KCl ইজ নট ওবেইং ফাজান্স রুল। সো হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস টু সিস্টেমস, দিস ইউ হ্যাভ টু সলভ দ্য, অ্যান্ড ইউ প্লিজ পোস্ট ইউর অ্যান্সার ইন দ্য কমেন্ট সেকশন অফ দিস ভিডিও। ওকে, এটা হচ্ছে প্রথম পার্টটা। এর পরদিন আমরা অ্যাপ্লিকেশন পড়ব। আমরা ফাজান্স রুল দিয়ে অনেক ঘটনার ব্যাখ্যা দিয়ে দিতে পারি। উই ক্যান এক্সপ্লেন আ লট অফ ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ সল্টস অফ আয়নিক কম্পাউন্ডস like stability, like color, using this concept of polarization. So that will be the topic of our next lecture. Stay with me.